জুলাই সনদ সাংবিধানিক ও আইনিভাবে বলবৎ হবে। আদালতে তোলা যাবে না প্রশ্ন। ২০ আগস্ট পর্যন্ত সংশোধনী জমা দিতে পারবে রাজনৈতিক দলগুলো। প্রতিযোগী দেশে উচ্চ মার্কিন শুল্কের পোশাক রপ্তানি বাড়ানোর সুযোগ বাংলাদেশের দ্রুত পদক্ষেপ না নিলে বাজার হাতছাড়ার শঙ্কা। চট্টগ্রাম কক্সবাজার রেলপথে মৃত্যু ফাঁদ, অরক্ষিত লেভেল ক্রসিং। ২০ মাসে অন্তত ৩০ প্রাণহানি। একে অপরকে দায়ী করছে এলজিইডি ও রেল কর্তৃপক্ষ। চাঁদপুরে জলাবদ্ধতায় প্রায় ১৯,০০০ হেক্টর জমি অনাবাদি। কমেছে ফসল উৎপাদন, বছরে ক্ষতি ২৫০ কোটি টাকারও বেশি। প্রক্রিয়াজাত আমে চাঁপাইনবাবগঞ্জে তৈরি হচ্ছে ড্রাই ম্যাঙ্গো। মূল্য সংযোজনে লাভবান চাষি, রয়েছে রপ্তানির সম্ভাবনাও। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি জানসিন জুথিকা এবং আমি তানজিম শাফিন। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। জুলাই সনদের বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনিভাবে বলবৎ হিসেবে গণ্য হবে। আদালতেও তোলা যাবে না কোনো প্রশ্ন। জুলাই সনদের খসড়ার ভাষা, শব্দ, বাক্য গঠন বা কোনো বিষয়ে সংশোধনী থাকলে ২০ আগস্ট বিকেল ৪টার মধ্যে জমা দিতে পারবে রাজনৈতিক দলগুলো। এর আগে জুলাই সনদ বাস্তবায়নে ৮ দফা অঙ্গীকারনামা সহ পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠায় জাতীয় ঐকমত্য কমিশন। বিস্তারিত থাকছে আসিফ ইকবাল খানের প্রতিবেদনে। রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে এবার জুলাই সনদ বাস্তবায়নে ৮ দফা অঙ্গীকারনামা সহ সনদের পূর্ণাঙ্গ খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে সনদের পটভূমি, রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হওয়ার ৮৪টি বিষয় এবং বাস্তবায়নের ৮টি অঙ্গীকারনামা রয়েছে। রাষ্ট্রের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে যেসব সংস্কারে ঐকমত্য হয়েছে সেগুলোও তুলে ধরা হয়েছে এতে। সনদের পটভূমিতে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং ২০১৮ সালের কোটা আন্দোলনের কথাও উল্লেখ করা হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামায় বলা হয়েছে, এ সনদের কোনো বিধান, প্রস্তাব ও সুপারিশ সাংবিধানিক ও আইনগতভাবে বলবৎ হিসাবে গণ্য হবে বিধায় এর বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। এতে আরও বলা হয়েছে, জুলাই সনদের যেসব সুপারিশ অবিলম্বে বাস্তবায়নযোগ্য বলে বিবেচিত সেগুলো দেরি না করে জাতীয় সংসদ নির্বাচনের আগে সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে সরকার। রাষ্ট্র ২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকালে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া ও শহীদ পরিবারগুলোকে যথাযথ সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়টি যুক্ত করা হয়েছে অঙ্গীকারনামায়। খসড়ার ভাষা, শব্দ চয়ন, বাক্য গঠন বা কোনো বিষয়ে সংশোধনী থাকলে আগামী ২০ আগস্ট বিকেল ৪টার মধ্যে কার্যালয়ে জমা দেওয়ার অনুরোধ করেছে কমিশন। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর ওপর তুলনামূলক বেশি মার্কিন শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা বলছেন অনেক বাণিজ্য বিশ্লেষক। উচ্চ শুল্ক থাকায় প্রতিযোগী দেশের তুলনায় আরও বেশি ক্রয়াদেশ পাওয়ার সম্ভাবনাকে কাজে লাগাতে এখনই পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। সঠিক ব্যবস্থাপনা না হলে নানামুখী সংকটে এ সুযোগ হাত ছাড়ার শঙ্কাও রয়েছে পোশাক শিল্প ব্যবসায়ীদের। বিস্তারিত দেলওয়ার দুলুনের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক কার্যকর হওয়ার পর থেকে বাংলাদেশের কারখানাগুলোই তৈরি পোশাকের বাড়তি ক্রয়াদেশ দিতে দর কষাকষি করছে অনেক মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান। ভারত ও চীনে উচ্চ শুল্কের কারণে ক্রয়াদেশ সরিয়ে আনতে চায় এসব ক্রেতা। অন্যদিকে মার্কিন ক্রয়াদেশ ধরে রাখার কৌশল হিসেবে ভারতের বড় রপ্তানিকারকেরা তৈরি পোশাক উৎপাদনে বাংলাদেশের শীর্ষ রপ্তানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছে। বাংলাদেশে তৈরি পোশাক কারখানা স্থাপনে আগ্রহ দেখাচ্ছেন চীনা বিনিয়োগকারীরাও।
বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানিতে একক বড় বাজার যুক্তরাষ্ট্র। রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, মার্কিন ক্রেতাসহ আগের স্থগিত হওয়া ক্রয়াদেশও ফিরতে শুরু করেছে। এতে অগ্রাধিকার পাচ্ছে দীর্ঘদিন ধরে যারা মার্কিন ক্রেতাদের কাজ করছেন। যেই অর্ডারগুলি ওরা হোল্ড করে রাখছিল সেই অর্ডারগুলি কিন্তু তারা এখন আস্তে আস্তে প্লেস করছে। তো এটা নতুন কোনো ক্রয়ের দেশ তা না। কিন্তু ভারতের পণ্যে মোট 50% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য সমঝোতা না হলে যা কার্যকর হবে 27 আগস্ট থেকে। বিপরীতে চীনা পণ্যে এখন শুল্ক 30%। ভারত ও চীনা পণ্যে ট্রাম্প প্রশাসনের এমন উচ্চ শুল্ক আরোপে বাংলাদেশে ক্রয়াদেশ বাড়বে কিনা এমন প্রশ্ন ছিল এই ব্যবসায়ী নেতার কাছে। ভারতে যে ওভারঅল যে এক্সপোর্ট বাস্কেট, সেখান থেকে গার্মেন্টস ছাড়া অন্য কিছু নেওয়ার মতো সক্ষমতা আমাদের নাই। তাদের যদি আপনি আইটি সেক্টর বলেন, তাদের যদি জুয়েলারি সেক্টর বলেন, তাদের যদি পেট্রোলিয়াম বলেন, এগুলোতে হাত দেওয়ার মতো কোনো সক্ষমতা আমাদের বাংলাদেশে নেই। টি শার্ট হয়তো বাংলাদেশের একটু অর্ডার বেশি আসবে, বাট ভারত যেসব টি শার্ট করে মেজরিটি হলো এমব্লিশমেন্ট, চিলড্রেন, ফ্যান্সি, ওরা লেডিস ব্লাউজেস, লেডিস টপস, যেগুলি বাংলাদেশে আসলে আমরা ওইভাবে ওই অর্থে খুব একটা বেশি কোয়ান্টিটি করি না। 2024 সালের আগস্ট থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত 34টি চীনা বিনিয়োগকারীর কাছ থেকে বিনিয়োগের প্রস্তাব পেয়েছে ব্যবসা। গত জুলাই থেকে মার্চ পর্যন্ত 8টি চীনা প্রতিষ্ঠান শিল্প স্থাপনের লক্ষ্যে ব্যবসার সঙ্গে চুক্তিও করেছে। তাদের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ $15 কোটি। এসব কোম্পানি তৈরি পোশাকের পাশাপাশি ব্যাগ, হালকা প্রকৌশল পণ্য উৎপাদন করবে। পণ্য রপ্তানিতে প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশের শুল্ক কম বলা হলেও বাংলাদেশ কতটা সুবিধাজনক অবস্থানে রয়েছে জানতে চেয়েছিলাম এ গবেষকের কাছে। চায়না কিন্তু এই ট্রাম্প ট্যারিফ আসার আগে থেকেই যে লো ভ্যালু গার্মেন্ট প্রোডাক্ট বা লোয়ার মিড ভ্যালু এই সেগমেন্ট থেকে তারা এক্সিট করে যাচ্ছে। এই সেগমেন্টে তারা আর অপারেট করতে চায় না। যেখানে অল্প 1-2% প্রাইস ইনক্রিজ করলেও ব্যবসার ডিমান্ডে প্রবলেম হয়, তারা কিন্তু সরে আসবে। এবং সরে আসার ক্ষেত্রে যে দেশগুলোয় তারা যেতে পারে তার মধ্যে সর্বাগ্রে আছে বাংলাদেশ। দেশের অর্থনীতিতে টেক্সটাইল খাতের বড় অবদান থাকলেও জ্বালানি সংকটে গেল 3 বছরেরও বেশি সময় ধরে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালাতে পারছে না মিলগুলো। নানা সংকটে 50% কারখানা বন্ধ হয়ে গেছে। বিকল্প ব্যবস্থায় বেড়েছে উৎপাদন ব্যয়। এখন পর্যন্ত আশা রাখতে পারি যে সরকার ইন্ডাস্ট্রিকে প্রায়োরিটি দিবে এবং গ্যাসের সরবরাহটা ঠিক রাখাবে। বাট এক্সপানশনের ক্ষেত্রে যারা এক্সপানশন করতেছে বা নতুন, তারা কেউ কিন্তু কানেকশন পাচ্ছে না। মার্কিন পাল্টা শুল্ক থেকে সর্বোচ্চ সুবিধা পেতে দেশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার পাশাপাশি শুল্ক কর যৌক্তিকরণ ও গ্যাস বিদ্যুতের মতো পরিষেবা নিশ্চিতকরণের দাবি সংশ্লিষ্টদের। দেলোয়ার দোলন, এখন ঢাকা। চট্টগ্রাম কক্সবাজার নতুন রেলপথে এখন প্রতিদিন ছুটছে 4 জোড়া ট্রেন, কিন্তু এই পথের 56টি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে নেই গেটম্যানও। গত 20 মাসে এই পথে প্রাণ গেছে অন্তত 30 জনের, এমনকি রক্ষা পায়নি বন্যপ্রাণীরাও। অথচ এই অব্যবস্থাপনায় একে অপরকে দোষারোপ করছে রেলওয়ে ও এলজিডি কর্তৃপক্ষ। মন্তোষ বেদজ্ঞের প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত 72টি লেভেল ক্রসিংয়ের মধ্যে মাত্র 16টিতে আছে গেটম্যান, বাকি 56টিতে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। রেলওয়ে পুলিশের তথ্য বলছে গত 20 মাসে এ পথে মৃত্যু হয়েছে 30 জনের। এর মধ্যে শুধু গত বছরই মারা গেছেন 17 জন। এছাড়া চলতি বছরের আগস্ট পর্যন্ত মৃত্যু হয়েছে আরও 13 জনের। শুধু মানুষ নয়, এমন অব্যবস্থাপনায় কাটা পড়ছে বন্যপ্রাণী। এই রুটে নিয়মিত ট্রেন চালান লোকোমাস্টার এটিএম আলাউদ্দিন ভূঁইয়া। সাক্ষী হয়েছেন বহু অভিজ্ঞতার। জনসাধারণের অসচেতনতার কারণেই মূলত অধিকাংশ দুর্ঘটনা ঘটছে বলে মনে করেন তিনি। অ্যাক্সিডেন্ট আগে পার হয়ে যেতে পারলে আমি অনেক বিশাল কিছু অর্জন করে ফেলবো। এই যে অসঞ্চিত মনোভাবের কারণে অনেক দুর্ঘটনা ঘটতেছে। আরেকটা হচ্ছে অরক্ষিত রেলগেট, সেখানে হচ্ছে গেটম্যান নাই। তারা দেখা যাচ্ছে সেখানে তাড়াতাড়ি পার হতে যায় কিংবা গাড়ি আগে পার হতে যায়, দেখা যাচ্ছে তারা ওখানে আটকে যাচ্ছে কিংবা অনেক কিছু ঘটনা ঘটছে। দৈবক্রমে অনেক ঘটনা ঘটতেছে, দুর্ঘটনাগুলো ঘটতেছে। আর সবচেয়ে বড় যেটা হচ্ছে জনগণ অসচেতন। স্থানীয়দের অভিযোগ, অরক্ষিত ক্রসিং পারাপারের সময় ভয় নিয়ে চলাচল করতে হয় তাদের। অনেক সময় ট্রেন হর্ন না দেওয়ায় দুর্ঘটনা এড়ানো যায় না। কোনো কিছু আকারিকার কিছু নেই। কিভাবে আমরা বুঝবো এখান থেকে রেল আসে? মাঝে মধ্যে ওরা অরণতা দেয় না। ওরা যদি হরনের আওয়াজ দিত তাহলে আমরা শুনতাম, আমরা
সজাগ থাকতাম। অন্তত না পারুক 20 থেকে 25টা ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে ওখানে গেটম্যান দেওয়ার ব্যবস্থা করা হোক। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে কক্সবাজার জেলার 4টি উপজেলায় রেল লাইন অতিক্রম করেছে 35টি সড়কের 36টি পয়েন্ট। এর মধ্যে মাত্র 3টিতে আছে গেটম্যান। এলজিইডির দাবি সড়কগুলো আগে থেকেই ছিল, রেলপথ পরে হয়েছে। রেল লাইন হওয়ার পর তারা নতুন করে কক্সবাজারে কোনো সড়ক নির্মাণ করেননি। আমরা যদি নতুন সড়ক করতে যাই তাহলে হয়তো আমরা অনুমতি নেওয়ার একটা ব্যবস্থা করতে পারবো, তবে রেল লাইন হওয়ার পরে আমরা কোনো সড়ক নির্মাণ করিনি, অর্থাৎ কোনো রেল লাইনকে ক্রস করে কোনো সড়ক করিনি। আমাদের বর্তমানে যে 35টা সড়কের কথা বললাম এগুলা রেল লাইন নির্মাণের আগে থেকেই আছে। কিন্তু রেলওয়ে পূর্বাঞ্চলের কর্তৃপক্ষ বলছে এলজিইডি যেখানে সেখানে রাস্তা করছে, ফলে ক্রসিং সীমিত রাখা ছাড়া কোনো উপায় নেই। যেখানে সেখানে ইউনিয়ন পরিষদ ভিত্তিতে রাস্তা করেন, আমাদের তো লেভেল ক্রসিং গেটের একটা লিমিটেশন আছে যে আমরা কয়টা গেট বৈধভাবে দিতে পারি। হয়তো মাটির রাস্তা ছিল, এটা হয়তো পরে পাকা রাস্তা হয়েছে। আমরা তো ভাই প্রতি ইয়াতে দিলে তো ট্রেন চালাতে পারবো না, আমরা যদি এই একটু পর পর লেভেল ক্রসিং গেট দিই, এটা তো সম্ভব না। আমাদের তো ট্রেনটাও একটু স্পিডে চলে 80 কিলোমিটারে। কক্সবাজার রেলপথ দেশের পর্যটনে নতুন দিগন্ত খুললেও অরক্ষিত লেভেল ক্রসিং রয়ে গেছে মৃত্যুফাত হয়ে। সচেতনতা, সমন্বয় আর নিরাপত্তা ব্যবস্থা না বাড়ালে দুর্ঘটনার প্রাণহানির তালিকা আরও দীর্ঘ হবার আশঙ্কা স্থানীয়দের। এখন কক্সবাজার। জলাবদ্ধতার কারণে চাঁদপুরে অনাবাদি রয়েছে প্রায় 19,000 হেক্টর জমি। যত্রতত্র খাল ভরাট, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ আর পানি নিষ্কাশনের অভাবে বছরের 6 মাস জলাবদ্ধ থাকে এসব জমি। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষক। জলাবদ্ধতার কারণে বছরে প্রায় 285 কোটি টাকার ফসল কম উৎপাদন হচ্ছে বলছে কৃষি বিভাগ। আর জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। তালহা জুবায়ের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বর্ষা এলেই চাঁদপুরের লাখো কৃষকের চাষাবাদের স্বপ্ন তলিয়ে যায় অথই জলে। দীর্ঘ জলাবদ্ধতায় জমি চাষাবাদের অনুপযোগী থাকায় বঞ্চিত হয় ফসল আবাদ থেকে। অথচ এসব কৃষকের জীবিকা উপার্জনের একমাত্র অবলম্বন কৃষিকাজ। হাইমচর উপজেলার মধ্যচরভাঙ্গা গ্রামের ষাটঊর্ধ্ব কৃষক আলী আরশাদ 2 মাস আগে 20 শতক জমিতে প্রস্তুত করেছিলেন আমনের বীজতলা, কিন্তু অতিবৃষ্টি আর নদীর জোয়ারের পানিতে তা ভেসে গেছে। এখানে প্রতি বছর আমরা মনে করছি যে পানি কাজি হইব না, না হওয়ার কারণে আমি বিলো জ্বালা হাসছি। এখান থেকে উঠে লাগে মনে হঠাৎ যেন বৃষ্টিপাত দিলে পানি ভরপুর ওইদিকে জোয়ার ভাটা আবার বইছে, বহার কারণে আমাকে ক্ষয়ক্ষতি হয়েছে। মানে আমরা প্রতি বছর কৃষকে আমরা এইভাবে মার খেতে আছি। মার গেলে তো আমাকে আরো দেনার ভাগে, আমাকে লোসকানোর ভাগে। আলী আরশাদের মতো এমন কষ্টে আছেন জেলার লাখো কৃষক। হাইমচর উপজেলার মহজমপুর ও চরভাঙ্গা এলাকায় থাকা কালভার্ট দুটি হয়ে উঠেছে কৃষকের গলার কাটা। তাছাড়া প্রায় প্রতিটি উপজেলাতেই খাল, নালা ভরাট, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বছরের 6 মাস চাষাবাদ থেকে বঞ্চিত হচ্ছেন লাখো কৃষক। জলাবদ্ধতার কারণে 3 ফসলি জমি পরিণত হয়েছে 1 ফসলিতে। এই পানির কারণে আমরা এই ফসল করতে পারি না, জায়গা জমিন আছে আমরা করতে পারি না, না করার কারণে আমরা প্রতি বছরই মাই খাই। করোনার কারণে আমরা কোনো গৃহস্থী করতে পারি না, এই 6 মাস খিলুই ঘুরে থাকে। এই কারণে আমরা কোনো ফসলও করতাই না, কিছুও করতাই না, মানে বর্বিত সব নষ্ট হয়ে যায়। 6 মাস চাষ করতে পারি, 6 মাস করতে পারি না, কিন্তু পানির জন্য কি জন্য এই পানি বন্ধ হয়ে গেছে, বাঁধ দিয়ে গেছে প্রত্যেক বাড়ির সামনে বাঁধ হয়ে গেছে। হাইমচর উপজেলায় একটি স্লুইস গেট নির্মাণ হলে আবাদের আওতায় আসবে অন্তত 200 হেক্টর জমি। সমস্যা সমাধানে বিভিন্ন দপ্তরে যোগাযোগ চলছে বলে জানান কৃষি কর্মকর্তা। মেইনলি আমার এখানে যে জমিগুলো রয়েছে সেখানে 1 ফসলি জমি হয়, তো সেই ক্ষেত্রে যদি আমার এখানে রেগুলেটর হয় সেক্ষেত্রে আমার এই জমিগুলো 2 ফসলি এবং 3 ফসলি জমিতে রূপান্তরিত হতে পারবে। জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা কি করছি, বিআরডিসিকে চিঠি লিখছি, পানি উন্নয়ন বোর্ডকে, ননাগোদাকে বলছি যে আপনাদের মেশিনগুলি চালু রাখেন। আমাদের জলাবদ্ধতা কমলে আমাদের উৎপাদন এলাকা বাড়বে, উৎপাদন বাড়বে। আমরা ওদের সাথে মিটিং করেছি, আমাদের ডিসি সহ আমাদের ফরিদগঞ্জে মিটিং করেছি, আমরা পানি উন্নয়ন বোর্ড, বিআরডিসি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিটিং করেছি। আমরা চেষ্টা করতেছি জলাবদ্ধতা নিরসনের জন্য কি পদক্ষেপ নেওয়া যায়। জলাবদ্ধতা নিরসনে অবৈধ দখলদারদের উচ্ছেদের পাশাপাশি খাল সংস্কারের কথা জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য আমাদের একটা ডিটেইল ফিজিবিলিটি স্টাডি হয়েছে চাঁদপুর সেচ প্রকল্পের পুনর্বাসন প্রকল্প। তো এই প্রকল্পের আওতায় আমরা 6টি আমাদের যে পাম্প, সেই পাম্প আমরা প্রতিস্থাপন করব
এবং খালসমূহ পুনর্খনন করবে। জলাবদ্ধতা নিরসন করা গেলে 12 মাস চাষাবাদের সুযোগ পাবেন কৃষক। তালহা জুবাইর, এখন চাঁদপুর। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তৈরি হচ্ছে আন্তর্জাতিক বাজারের জনপ্রিয় ড্রাই ম্যাঙ্গো। স্বাদ ও ঘ্রাণে অনন্য আশ্বিনা জাতের এই আমকে আধুনিক প্রক্রিয়ায় রূপ দেওয়া হচ্ছে দীর্ঘদিন সংরক্ষণযোগ্য এই সুস্বাদু খাদ্যপণ্যে, যা একদিকে বদলে দিচ্ছে আমের কদর, অন্যদিকে খুলে দিচ্ছে অর্থনৈতিক সম্ভাবনার নতুন দুয়ার। নতুন উদ্যোক্তার সব ধরনের সহায়তায় আশ্বাস কৃষি বিভাগের। সোহান মাহমুদের প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার খানপাড়া মহল্লার বাসিন্দা ইসমাইল খান শামীম 2 বছরের চেষ্টার পর ড্রাই ম্যাঙ্গো তৈরি করতে সক্ষম হয়েছেন। থাইল্যান্ড থেকে শিখে বিদেশি সংস্থা সুইস কন্ট্রাক্টের সহযোগিতায় গড়ে তোলেন ড্রাই ম্যাঙ্গো প্রসেসিং যন্ত্রাংশ। এখন আশিনা আম দিয়ে দিনে 1 মণের বেশি ড্রাই ম্যাঙ্গো তৈরি করেন তিনি, গুণে মানে যা থাইল্যান্ডের ড্রাই ম্যাঙ্গোর মতোই। এটা আশিনা কোনো কথা না, আমরা যে কোনো আম থেকে এর আগে ফজলি দিয়েও বানিয়েছি, আমি ট্রায়াল করেছি, বাড়ি আম চার দিয়ে করেছি, কাটিমন দিয়ে বানিয়েছি। প্রতিটা আমাদের দেশে যে আমগুলো উৎপাদন হয় প্রতিটা জাতের আম থেকে এই প্রোডাক্টগুলো বানানো সম্ভব। প্রথমে আমগুলোকে কেটে টুকরো টুকরো করা হয়, এরপর ড্রাইং মেশিনে তাপ ও বায়ুপ্রবাহ নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় শুকিয়ে নেওয়া হয়। এই উদ্যোগে সারা বছর ভোক্তারা পাবেন আমের স্বাদ। বেশ কয়েকবার পরীক্ষামূলক করার পরে এখন মোটামুটি সফল হয়েছি, যেটা আমাদের বর্তমান বাজারে জাত করার মতো উপযুক্ত হয়েছে বলে আমরা মনে করি। ড্রাই ম্যাঙ্গো ফুড তৈরি করার বিষয়ে কাজ করে থাকি, যেমন আম বাছাই করা, আম বাজার থেকে নিয়ে আসা, আম কাটা, বিভিন্ন ধরনের প্রসেস আমি নিজে করে থাকি নিজের হাতে। আম চাষিরা বলছেন সিজনের 60% আম গাছ থেকে পেকে পড়ে নষ্ট হয়ে যায়, ফলে স্থানীয়ভাবে চাষ হওয়া এমন আমের প্রক্রিয়াজাতকরণে লাভবান হবেন তারা। ছোট উদ্যোক্তার মাধ্যমে যদি বৃহৎ আকারে যেতে পারি তাহলে এই চাঁপাইনবাবগঞ্জে আম শিল্পটা রক্ষা পাবে এবং এটার সারা বছর একটা যে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এবং এই সুস্বাদু পণ্যের ব্যাপক বিস্তার ঘটাতে চান মেশিনারিজ প্রদানকারী প্রতিষ্ঠান সুইস কন্ট্রাক্টের কর্মকর্তারা। ড্রাই ম্যাঙ্গো উৎপাদনে যে সকল ইকুইপমেন্ট প্রয়োজন সেগুলো সরবরাহ করেছে। এর পরিপ্রেক্ষিতে এখানে আমরা পাইলট বেসিসে একটি ড্রাই ম্যাঙ্গো উৎপাদন করতে সক্ষম হয়েছি, যেটা খুবই সুন্দরভাবে আমরা সম্পূর্ণ করেছি। সংশ্লিষ্টরা বলছেন আমের প্রক্রিয়াজাত পণ্যের বিস্তার ঘটানো গেলে বাড়বে কম দামে আমের মূল্য। আমাদের এই যে দেশে কিন্তু আম প্রক্রিয়াকরণটা বিকশিত হওয়া উচিত এবং এটা যেমন নর্মালি কৃষি নিয়ে যারা কাজ করে, কৃষি মন্ত্রণালয় বলেন, বাণিজ্য মন্ত্রণালয় বলেন, তারা কিন্তু ওইভাবে কাজ করছেন না বা এগিয়ে আসছে না। ওই জায়গাটা আসলে ডেভেলপমেন্ট দরকার। তাহলে চাষিরা এখন আম বিক্রি করতে পারছি না আমরা, কিন্তু যখন প্রক্রিয়াকরণ হবে তখন প্রক্রিয়াকরণ যারা করবে তারা কিন্তু আমাদের কাছে এসে আম নিবে এবং আমের কিন্তু আমরা ন্যায্য মূল্য পাবো। এই প্রক্রিয়াজাতকরণ ফলে এই আমের ব্যবহারের সময় যেমন বৃদ্ধি পাবে, একই সাথে যখন আমের প্রাচুর্য হবে সেই সময় কৃষকরা দাম ভালো পাবে। আরেকটা ভালো দিক যে যদি আমরা এই বিদেশে যদি এই প্রসেস ম্যাঙ্গোটা যদি রপ্তানি করতে পারি, সেই হিসেবে আমাদের আমের বাণিজ্যটা আরও বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। জেলার ড্রাই ম্যাঙ্গো কোনো একদিন দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাজারে জায়গা করে নেবে, এমনটাই আশা এখানকার উদ্যোক্তাদের। এখন চাঁপাইনবাবগঞ্জ। ময়মনসিংহের ভালুকায় বাণিজ্যিকভাবে সৌদি খেজুরের বাগান করে সফলতা পেয়েছেন পাড়াগাঁও গ্রামের আব্দুল মোতালেব। বাগানের সারি সারি গাছে ঝুলছে বাহারি জাতের খেজুর। সেই খেজুরের আকার ও স্বাদ সৌদি খেজুরের মতোই। বাজারে এর চাহিদাও বেশ। খেজুর ও চারা বিক্রি করে প্রতি বছর মোতালেব আয় করছেন 50 থেকে 60 লাখ টাকা। এমন সফলতায় খেজুর আবাদে আগ্রহী হচ্ছেন অনেকেই। হারুনুর রশিদের প্রতিবেদন, ছবি তুলেছেন সাইমা কুন্দ। সারি সারি গাছে থোকায় থোকায় জ্বলছে মরু দেশের ফল খেজুর। ছোট বড় সব গাছেই আজওয়া, সুক্কারি, আমবাগ ও বকরি সহ বাহারি রঙের খেজুরের কাঁদি, যা খেতে সুস্বাদু। ময়মনসিংহের ভালুকার পাড়াগাঁও গ্রামের আব্দুল মোতালেব ভাগ্য বদলে 1997 সালে পাড়ি জমান সৌদি আরব। সেখানে 3 বছর কাজ করেন খেজুর বাগানে।
রপ্ত করেন বাগানের পরিচর্যা সহ নানা কায়দা কানুন। পরে বিভিন্ন জাতের ৩৫ কেজি খেজুর নিয়ে ফিরে আসেন দেশে। এরপর বাড়ির পাশে গড়ে তোলেন বাগান। বর্তমানে ৬ বিঘা জমিতে সৌদি খেজুর এবং ৮ বিঘায় দেশীয় ও সৌদি ক্রস জাতের খেজুর বাগান তার। ২৭৫টি চারা নিয়ে যাত্রা শুরু করা বাগানে এখন গাছ রয়েছে ৩,০০০-এর বেশি। খেজুরের সাথে বিক্রি করেন গাছের চারাও। খরচ বাদে বছরে তার আয় ২০ থেকে ৩০ লাখ টাকা। যখন খেজুরের সুস্বাদ সব কিছু পাইছি, ভালো পাইছি, তখন আমি বাগান করে বেড়াইছি 14 বিঘার মধ্যে। আমার এখন 4টা বাগান আছে, যার জন্য আমি বাগান নিয়ে প্রতিষ্ঠিত, আল্লাহর রহমত। আর বাংলাদেশে যে কেউ যদি বাগান করে খেজুর সহ আমি গাছ লাগাই, 100 গাছও লাগাই দিই, খেজুর গাছ আমি দিতে পারবো ইনশাল্লাহ। দেশি খেজুর গাছে মনে করেন 5 থেকে 10 কেজি রস নামে গাছ থেকে। আমাদের গাছ থেকে ইনশাল্লাহ প্রতিদিন 15 থেকে 20 কেজি রস নামবে। ক্রস করার ফলে গাছের আর কি গাছের হৃষ্টপুষ্ট হয়েছে এবং গাছের যে খেজুরের যে ঘ্রাণ, এটা ইনশাল্লাহ উন্নত হবে। সৌদি খেজুরের মতোই মোতালেবের বাগানের খেজুরের আকার ও স্বাদ, বাজারে চাহিদাও বেশ। তার দেখাদেখি অনেকেই বাণিজ্যিকভাবে গড়ে তুলেছেন খেজুর বাগান। বাংলাদেশে যে এই সৌদি আরবের খেজুর হবে, এটা আমরা কোনোদিন ভাবি নাই, কল্পনাও করতে পারছি না। একেবারে সৌদি আরবের যে ওই অরিজিনাল যে খেজুরগুলো রয়েছে ওটার মধ্যে অনেকটা সুস্বাদু। ওনার এই বাগান দেখে আশেপাশে আরো 7-8টা বাগান হয়েছে নতুন, ওইগুলোতে যাই দেখি। কয়েকটা বাগান আমি করছি, ভালো ফলন হয়, জমি জায়গার সংখ্যা কম, যার কারণে মানুষের কাছ থেকে লিসে নিয়ে আমার বাগানগুলো করতে হয়। কৃষি কর্মকর্তা বলছেন, খেজুর চাষ নিয়ে কোনো প্রকল্প না থাকায় প্রণোদনা বা আর্থিক সহায়তার সুযোগ নেই। তবে বাগানীদের নিয়মিত পরামর্শ দেওয়ার কথা জানান তিনি। খেজুরের সাধারণত রোগবালাই খুবই কম হয়ে থাকে, তবে যদি একটু একটু রোগ হয়ে থাকে আমরা আমাদের উপশহরের কৃষি কর্মকর্তা সহ আমরা বিভিন্ন সময় বিভিন্ন উপজেলার কর্মকর্তা কৃষকদের পাশে থেকে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেই। সম্প্রতি খেজুর বাগান পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার মুখতার আহমেদ। খেজুর চাষিদের প্রণোদনার বিষয়টি ক্যাবিনেট মিটিংয়ে তুলে ধরবেন তিনি। চাকরি করতে গিয়ে এই প্রযুক্তিটা উনি শিখেছেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উনি ওই চাকরিটা ছেড়ে ওই প্রযুক্তি দিয়ে তিনি এখানে এই চাষাবাদটা করছেন। এবং এই খেজুরটা হচ্ছে সৌদি আরবের যে খেজুর, সেই একদম সমমানের। কৃষি মন্ত্রণালয়ের সাথে ক্যাবিনেট মিটিং যখন থাকে তখন একটা সুযোগ থাকে কথা বলার, আমি এটা টকিং পয়েন্ট হিসেবে নিয়ে নিচ্ছি, আমরা সেখানে এটা উত্থাপন করব। মোতালেবের বাগানে জাতভেদে প্রতি কেজি খেজুর বিক্রি হয় 1000 থেকে 3000 টাকা পর্যন্ত। আর বীজ থেকে পাওয়া চারা সর্বোচ্চ 5000 এবং কলমের চারা বিক্রি হয় সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত। এই উদ্যোগটি কেবল একজন বা দুজন কৃষকের সফলতার গল্প নয়, বরং এটি দেশের কৃষিতে এক নতুন দিগন্তের সূচনা। কৃষি বিভাগের কারিগরি সহায়তা পেলে খেজুর চাষের এই বিপ্লব ভালুকা থেকে ছড়িয়ে যেতে পারে সারা দেশে। এটি একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি করবে, অন্যদিকে দেশের অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা। এই ধারা অব্যাহত রাখা গেলে ভবিষ্যতে হয়তো মধ্যপ্রাচ্যের খেজুরের জন্য আমাদের আর তাকিয়ে থাকতে হবে না। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। সরকারি সফরে কক্সবাজার গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে। ঢাকায় এনে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর জানান, গ্যাস্ট্রিক ও পানি শূন্যতা থেকে তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে বর্তমানে ফারুকের শারীরিক অবস্থা সংকটমুক্ত বলেও জানান তিনি। এর আগে শনিবার রাত 10:30টার পর কক্সবাজার বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। পরে রাত 12টার দিকে ভর্তি করা হয় স্কয়ার হাসপাতালে। সংস্কৃতি উপদেষ্টা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বলে আশা চিকিৎসকদের। ইনিশিয়ালি যেটা আলহামদুলিল্লাহ ভালো আছে, আর আমি ডাক্তার হিসেবে যতটুকু দেখেছি ওনার একটু রেস্ট দরকার। উনি কাজের লোডে ছিলেন, দুপুর থেকে খাওয়া দাওয়া ভালো হয়নি, এটা একটা বিষয়। তো ওই কিছুটাই সেজন্য পানি শূন্যতা আছে, ওনার স্যালাইন চলছে। অন্য অন্য ইনভেস্টিগেশন ওনারা পাঠিয়েছেন, ইসিজি করা হয়েছে, তার হার্টের কোনো সমস্যা নাই। তো আমরা আসলে আশা করছি যে ইনশাল্লাহ উনি খুব দ্রুত আরোগ্য লাভ করবেন।
প্রায় 3.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে গাজীপুরের পুবাইলের ঝুট গুদামের আগুন। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় গত রাত 3:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে 4টি গুদামের মালামাল পুড়ে গেছে। স্থানীয়রা জানায় শনিবার রাতে হায়দ্রাবাদ এলাকার ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ঝুট গুদামে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নেভানো শুরু করে। ফায়ার সার্ভিস জানায় গুদামগুলোতে বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। রাত 3:30টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস। পঞ্চগড়ের ছাত্রদল কর্মী জাবেদ উমর জয় হত্যা মামলার প্রধান আসামি আলামিন ও তার ভাই আকাশকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামে বোনের বাসায় আশ্রয় নিয়েছিলেন তারা। শুক্রবার সকালে চট্টগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পঞ্চগড় সদর থানা পুলিশ। শনিবার রাতেই আদালতে তোলার পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, গেল 6 আগস্ট রাতে পূর্বশত্রুতার জেরে আলামিন ও তার সহযোগীদের ছুরিকাঘাতে জয়ের মৃত্যু হয়। পরে 8 আগস্ট জয়ের বড় ভাই আশরাফ আলী মামলা করেন। এ নিয়ে মূল আসামি আলামিন সহ মোট 5 জনকে গ্রেপ্তার করা হলো। বাকিদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে। খুলনার আমিষের বাজার অনেকটাই স্থিতিশীল রয়েছে। গরুর মাংসের কেজি বিক্রি হচ্ছে 750 টাকায় এবং 900 থেকে 1050 টাকায় বিক্রি হচ্ছে খাসির মাংস। তবে কেজিতে 15 থেকে 20 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, ব্রয়লার মুরগির দাম বাড়তি কেন জানাবেন? যুথিকা, আসলে খুলনাতে কিন্তু গরুর মাংস এবং খাসির মাংসের যে দাম সেটি কিন্তু স্থিতিশীল অবস্থা রয়েছে বেশ কিছুদিন ধরেই। তবে মুরগির মাংসের দাম কিন্তু মাঝে মাঝে দেখছি বাড়ছে, কোনো কোনো সময় আবার কমছে। আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি নগরীর ময়লাপোতা মোড়ের যে গরুর মাংসের যে মার্কেটটি রয়েছে সেখানে, এবং এখানে কিন্তু বেশ কিছু গরু এবং খাসির মাংসের দোকান রয়েছে। এখানকার ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূলত গরুর যে গত 2 মাস আগে কোরবানি ঈদ হয়েছে এবং এই ঈদের আগে কিন্তু 700 টাকা করে প্রতি কেজি গরুর মাংস বিক্রি করা হতো। তবে বর্তমানে কিন্তু ঠিক সেই সময়টার পরেই কিন্তু কোরবানির ঈদ গেল, তারপর থেকে কিন্তু 750 টাকা করে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে এবং এই 750 টাকা কিন্তু এখনও পর্যন্ত চলছে। গরুর মাংসের দাম কিন্তু এখনও কমেনি বা বাড়েনি। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে গরুর যে দাম সেটি কিন্তু দামের উপর নির্ভর করেই গরুর মাংসের দাম বাড়া বা কমা হয়ে থাকে। এবং এখানে আমরা দেখেছি খাসির মাংস কিন্তু 950 থেকে বিক্রি করা হচ্ছে 1100 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি করা হচ্ছে এখানে। আমরা যতদূর জানি যে খাসি বা গরুর মাংস কিন্তু মোটামুটি দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং আগামী আর কিছুদিন এখনও পর্যন্ত কিন্তু দাম কমার কোনো সম্ভাবনা নেই বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। আপনি যে মুরগির বিষয়টি বলছিলেন, মুরগি কিন্তু প্রতি কেজি গত সপ্তাহে বিক্রি করা হয়েছে 160 থেকে 65 টাকার মধ্যে, কোনো কোনো জায়গায় 170 টাকাও বিক্রি করা হয়েছে। তবে আজকে কিন্তু মুরগি প্রতি কেজি বিক্রি করা হচ্ছে ব্রয়লার 180 টাকা করে প্রতি কেজি। তবে এখানকার ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা যেটি বলছেন যে মূলত মুরগির যে বাজার, মুরগি যেসব জায়গা থেকে মূলত যে খামারগুলো রয়েছে সেই খামারগুলোতে কিন্তু মুরগির দাম বেশি রয়েছে। বিশেষ করে মুরগি পালনে যে খাবার এবং যে অন্যান্য সামগ্রী লাগে সেই জায়গাটিতে কিন্তু দাম বেড়েছে এবং যার ফলে মুরগির দামও কিন্তু অনেকটাই বেড়েছে। এর পাশাপাশি ব্যবসায়ীরা যেটি বলছেন যে গত বৃষ্টিতে কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে মুরগির খামারিরা এবং যার ফলে কিন্তু বাজারে মুরগির যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো মোটামুটি বললে চলে যে মুরগির যে বাজার সেটি কিন্তু বাড়তির দিকে এবং এখানে ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত মুরগির যে পালনের জন্য যে সামগ্রীগুলো প্রয়োজন হয় সেগুলোর দাম যদি কমে তাহলে কিন্তু মুরগির দাম কিন্তু স্বাভাবিক হয়ে আসবে। এখানে গরুর মাংসের বাজারে কিন্তু যে ব্যবসায়ীরা যেটি বলছেন যে গরুর
যে দাম সেটি কিন্তু এখনো পর্যন্ত স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং গরুর দাম যদি কিছুটা কমে থাকে তাহলে কিন্তু আবারও গরুর মাংসের দাম কমে আসবে এবং 700 টাকা করে বিক্রি করা সম্ভব হবে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। তো জ্যোতিকা, এই ছিল আমার কাছে মাংসের বাজার থেকে সবশেষ খবর। খুলনা থেকে মাংসের বাজারের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। এবার জানবো সবজির বাজারের খবর। নগর পাইকারি বাজারে সরবরাহ কমে আসায় সব ধরনের সবজির দাম বেড়েছে। 40 টাকার নিচে মিলছে না কোনো সবজি। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে কেজিতে অন্তত 20 টাকা পর্যন্ত। নগর পৌর পাইকারি বাজার থেকে এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, সবজির দরদাম নিয়ে জানাবেন। শাপীন নওগাঁ পৌর পাইকারি সবজির বাজারে সব ধরনের সবজির সরবরাহ কমে এসেছে। আর এতে করে বলা যায় যে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে 20 টাকা পর্যন্ত। তবে 40 টাকার নিচে কোনো সবজি মিলছে না এই পৌর পাইকারি বাজারে। তবে সবজির দামের কথা যদি বলি, যে এখানে সবচেয়ে বেশি দামে যে সবজি রয়েছে করলা এবং বেগুন, তা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি। এছাড়া পটল কাঁকরোল বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি, বরবটি 50 থেকে 55 টাকা কেজি, ঢেঁড়স বিক্রি হচ্ছে 45 টাকা কেজি এবং কচু একই দামে বিক্রি হচ্ছে। শাক বিক্রি হচ্ছে লাল শাক এবং সবুজ শাক 50 থেকে 60 টাকা কেজি, লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা পিস। মিষ্টি কুমড়ার দামও বেড়েছে প্রায় 15 টাকা পর্যন্ত এক সপ্তাহের ব্যবধানে। এটি বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা পিস এবং কেজি। এবং কাঁচামরিচ এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রায় 20 টাকা পর্যন্ত। 20 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা পর্যন্ত। তবে পেঁপের দাম কিছুটা কম, বলা যায় যে প্রতি কেজি বিক্রি হচ্ছে 20 টাকা পর্যন্ত। যেহেতু এখনো বর্ষাকাল চলছে, মাঝে মধ্যে হালকা এবং মাঝারি বৃষ্টি হচ্ছে, এই কারণে সবজি ক্ষেতগুলোতে পানি জমে যাওয়ার কারণে যেমন পচানি রোগ হচ্ছে, তেমনি শাকসবজির এই ক্ষেতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ পচে মারা যাচ্ছে, যার কারণে কৃষকদের এসব ক্ষেত বাঁচিয়ে রাখতে বাড়তি পরিশ্রম করতে হচ্ছে এবং বাড়তি কীটনাশক স্প্রে করতে হচ্ছে। তবে শাকসবজির পচানি রোগ নিয়ন্ত্রণে কীটনাশক স্প্রে করার কারণে যেমন উৎপাদন কিছুটা তারা পাচ্ছে আর ভালো দাম পেয়ে তারা লাভবান হচ্ছে। তবে বাড়তি দাম হওয়ার কারণে অস্বস্তির মধ্যে রয়েছেন ক্রেতারা, যেহেতু গত প্রায় 1 থেকে 1.5 মাস থেকে সব ধরনের সবজির দাম বাড়তি, যার কারণে ক্রেতাদের মাঝে কিছুটা অস্বস্তি বোধ করা গেছে। আর একটি পাইকারি বাজারে, এই পাইকারি বাজার থেকে পাশে যে খুচরা বাজার রয়েছে, সেই খুচরা বাজারে আরো প্রায় 10 থেকে 15 টাকা লাভে এই খুচরা বিক্রেতারা তারা সবজি বিক্রি করে থাকেন। আর এই সবজির দাম যেহেতু বাড়তি, যার কারণে এখন অস্বস্তি এবং পাইকারিতে সবজি সরবরাহ কমে আসার কারণে দাম অনেকটাই বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। তো এই ছিল আমার কাছে সবজির দরদাম সবশেষ। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর জামালপুরে পাটের ভালো ফলন হয়েছে। বাজারে পাটের ভালো চাহিদা ও দাম থাকায় খুশি পাট চাষিরা। তবে খাল বিল নদীতে পর্যাপ্ত পানি না থাকায় পাট পচানোতে সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদের। পাট জাগের সমস্যায় রিবন রেটিং সিস্টেমের মাধ্যমে কৃষকদের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। জুয়েল রানার তথ্য ও ছবিতে প্রতিবেদন। অনুকূল পরিবেশ আর বীজের সহজলভ্যতার কারণে চলতি বছর জামালপুর সদর, ইসলামপুর, মিলানদহ, সরিষাবাড়ি, মাদারগঞ্জ, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় 23,010 হেক্টর জমিতে দেশি, তোষা, কেনাফ ও মেস্তা জাতের পাটের চাষ হয়েছে। স্থানীয় চাহিদা মিটে এসব পাট বিক্রি হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। আমি এবার 1 একর জমি পাট আবাদ করছি। এবার আবহাওয়ার কারণে অনেক সুন্দর পাট হয়েছে। আর এরকম যে গতবার হচ্ছে এবার অনেক ভালো হয়েছে। প্রায় 40 মণ পাট হবে, 40 মণ পাট হবে। 40 মণ পাটের দাম মনে করেন লাখের উপরে। সবারই তো হয় নাই, কেউ জিরা যত্ন করছে, ভালো এজাল করছে, এগুলো পাট লাভবান। বাজারে ভালো চাহিদার পাশাপাশি পাটের দরও মিলছে ভালো। কৃষকরা জানান, পাট চাষে কম খরচে অধিক লাভ হয়, কিন্তু পাট কাটার পর তা পচানোর জন্য নিতে হয় জলাশয়ে। খালবিল নদীতে পর্যাপ্ত পরিমাণে পানির অভাবে পাট পচানো দিন দিন কঠিন হয়ে পড়ায় চাষের পরিমাণ কমছে। আবার অনেক সময় লোকসানের কারণেও কৃষকেরা পাট চাষে আগ্রহ হারাচ্ছেন। আগে বললে পাট পুট করতাম, এখন মনে করেন যে খাল বিলে পানি নাই, বৃষ্টি নাই, এই কারণে বিকট সমস্যার মুখে আমরা আছি। এই কারণে পাট করতে পারি না। পাট এই 15-20 শতাংশ ভূমি পাট করছি, আল্লাহ দিলে ফলন খুব ভালো হয়েছে। এখন যে দামটা আছে, দামটা পাইলে পাট
করবার আগ্রহ থাকবো। পারে যে দাম আছে দাম হইলে পারে আপনি গৃহস্থ কোনো লাভবান হতে পারবো না। কৃষকরা পানির অভাবে পাট পচানোর যে সমস্যায় রয়েছে তা সমাধানে রিবন রেটিং সিস্টেমের মাধ্যমে কৃষকদের সহায়তায় কাজ করছে জেলা কৃষি বিভাগ। এই জাগ দেওয়ার যে সমস্যাটি কৃষকরা যখন আমাদের কাছে বলেন, তখন আমাদের যে নতুন প্রযুক্তিটি আছে রিবন রেটিং সিস্টেমের মাধ্যমে পাটের আঁশ ছাড়ানো, এটিকে আমরা উৎসাহিত করে থাকি। তারা যদি কখনো সহযোগিতা চায় যে তারা রিবন রেটিং সিস্টেমের মাধ্যমে পাটের আঁশটি ছাড়াবে, অবশ্যই আমরা আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে যাচ্ছি। গত বছরের তুলনায় এ বছর 1000 হেক্টর জমিতে পাটের আবাদ কমে চাষ হয়েছে 23,010 হেক্টর জমিতে। এখন জামালপুর। এবার দেশের বাইরের খবর। ইউক্রেনের দোনেৎস্কের কর্তৃত্ব ছাড়লে সম্মুখ সারিতে যুদ্ধ থামাবে রাশিয়া। আলাস্কায় দ্বিপক্ষীয় বৈঠক শেষে পুতিনের এমন প্রস্তাব জেলেনস্কির কাছে উত্থাপন করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এমন পদক্ষেপ গ্রহণে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমনটা জানিয়েছে রয়টার্স। এদিকে যুদ্ধবিরতির বিষয়ে নিজের অবস্থান পরিবর্তন করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জানান, ইউক্রেনের যুদ্ধবিরতির বদলে স্থায়ী শান্তি চুক্তিতে সম্মতির মাধ্যমে রক্তক্ষয়ী সংঘাত থামবে। এক্স হ্যান্ডেলে পাল্টা পোস্টে জেলেনস্কি দাবি করেন, যুদ্ধবিরতিতে রাশিয়ার অনীহা দীর্ঘস্থায়ী শান্তির ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে। আগামীকাল সোমবার মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাতের উদ্দেশ্যে হোয়াইট হাউস সফরের কথা নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। মেঘ বিস্ফোরণের কারণে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় পাকিস্তানের উত্তরের 3 প্রদেশে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 344 জনের, যার মধ্যে 200 শতাধিকই খাইবার পাখতুনখোয়ার বনের অঞ্চলের বাসিন্দা। এখনও নিখোঁজ শতাধিক মানুষের সন্ধানে চলছে উদ্ধার কাজ। খাইবার পাখতুনখোয়ার 9টি অঞ্চলে গোটা মাস জুড়ে জরুরি অবস্থা জারি করেছে প্রাদেশিক সরকার। শীঘ্রই বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গিলগিট বাল্টিস্তান এবং আজাদ জম্মু ও আটকেও পড়েছেন অসংখ্য পর্যটক। এদিকে ক্যাটাগরি 5 মাত্রায় পরিণত হয়েছে হারিকেন এরিন। আবহাওয়া পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহ নাগাদ ঘূর্ণিঝড়টি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে। বর্তমানে এর গতি 260 কিলোমিটার প্রতি ঘন্টা। এতে সবচেয়ে বেশি ক্ষতির শঙ্কায় রয়েছে ভার্জিন দ্বীপ, পুয়ের্তো রিকো ও লিওয়ার্ড দ্বীপ। এবারে খেলার খবর। নতুন মৌসুমে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল গড়েছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। সোলেমান দিয়াবাতিকে ধরে রাখতে না পারলেও দলে আছেন 4 বিদেশি ফুটবলার। আগের মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হলেও এবারের দল নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি দলটি। কোচ আলফাজের আশা, দলগতভাবে পারফর্ম করলে মিলবে সাফল্য। তবে দলবদল হলেও পুরো দলকে একসাথে পেতে অপেক্ষা করতে হবে বেশ খানিকটা সময়। মোহামেডানের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত ফারহান ইহসানের প্রতিবেদনে। নেই কোনো ব্যান্ড পার্টি, নেই ঘোড়াগাড়ি কিংবা আতশবাজির ঝলকানি। নতুন মৌসুমে গোলাপ দিয়েই নতুন খেলোয়াড়দের বরণ করল সমর্থকরা। 2025 সালে লিগ চ্যাম্পিয়ন হয়েও নানা সংকটে টিম মোহামেডান। দলবদলের শেষ দিনও ছিল না কোনো চমক। তবে চ্যালেঞ্জ কাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে সাদা কালো শিবির। মনের মতো দল না পেলেও তারুণ্য অভিজ্ঞতার মিশেলে ভালো কিছু করতে চায় ঐতিহ্যবাহী দলটি। দল নিয়ে আশাবাদী দলের অন্যতম সদস্য রহিমউদ্দিন। আমাদের ম্যাক্সিমাম ইয়াং এবং এক্সপিরিয়েন্স প্লেয়ার মিলিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা একটা চ্যাম্পিয়ন ফাইট টিম বলে আমি আশাবাদী। ইনশাল্লাহ আমরা বাকিটা মাঠেই প্রুভ করার চেষ্টা করব। গেল মৌসুমে 23 বছর পর প্রথমবার প্রিমিয়ার লিগের শিরোপা জিতে মোহামেডান। গেলবারের মতো চ্যাম্পিয়ন টিম করতে না পারলেও দল হিসেবে পরিশ্রম করে চ্যাম্পিয়নশিপ ফাইটে থাকতে চায় তারা। খেলোয়াড়, কোচ সব মিলায় আসলে একটা এফোর্ট লাগে। সবাই যদি গত বছরের মতো আমাদের একত্রিত হয়ে কাজ করতে পারি, এখানে যদি একটা ডিপার্টমেন্ট ফল্ট করে তখন ওই টিমটা আসলে কিছু থাকে না। আমার মনে হয় সবাই মিলে যদি আবার চেষ্টা করি, আমরা গতবারের মতো আমরা চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিতে পারবো। 6 বছর ক্লাবে খেলা সোলেমান দিয়াবাতেকে ধরে রাখতে পারেনি তারা। ঘানার ডিফেন্ডার কেকে ও অ্যাটাকিং মিডফিল্ডার মরিসনকে দলে নিয়েছে মোহামেডান। এছাড়া রহমতগঞ্জের স্যামুয়েল বৈটাংকেও নিয়েছে তারা। দিয়াবাতেকে সবাই মিস করলেও বাকিদের নিয়ে আশাবাদী কোচ আলফাজ। ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রাইকার বাংলাদেশের, সব ফরেনারের মাঝে, এটা আমিও স্বীকার করি। বাট 6 বছর খেলার পরে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে দিয়াবাতে।
ভালো প্লেয়ার যারা তারা সবসময় এক ক্লাবে খেলে না, এটা কোনো ব্যাপার না, বাট আমাদের ভবিষ্যৎ চিন্তা করতে হবে। এক ক্লাবে খেলবে অনেক বছর, আর এক ক্লাবে যাইতে হবে, খেলতে হবে, এটাই স্বাভাবিক। তো এটা সবাই মেনে নিতে হবে এবং সবাই এটাকে ওভারকাম করে আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়নশিপের দিকে আগাবো আর ইনশাল্লাহ। মৌসুমের প্রথম ম্যাচে চ্যালেঞ্জ কাপে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে টিম মোহামেডান। দলে দেশি বিদেশি সবাইকে একসাথে না পাওয়ায় প্রস্তুতির জন্য নেই পর্যাপ্ত সময়, তাই চ্যালেঞ্জ কাপকে আগামী মৌসুমের আগে প্রস্তুতি ম্যাচ হিসেবে গণ্য করছেন কোচ। ফারহান ইহসান, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো জানা পর একবার। জুলাই সনদ সাংবিধানিক ও আইনিভাবে বলবৎ হবে, আদালতে তোলা যাবে না প্রশ্ন, 20 আগস্ট পর্যন্ত সংশোধনী জমা দিতে পারবে রাজনৈতিক দলগুলো। প্রতিযোগী দেশে উচ্চ মার্কিন শুল্কে পোশাক রপ্তানি বাড়ানোর সুযোগ বাংলাদেশে, দ্রুত পদক্ষেপ না নিলে বাজার হাতছাড়ার শঙ্কা। চট্টগ্রাম কক্সবাজার রেলপথে মৃত্যু ফাঁদ, অরক্ষিত লেভেল ক্রসিং, 20 মাসে অন্তত 30 প্রাণহানি, একে অপরকে দায়ী করছে এলজিইডি ও রেল কর্তৃপক্ষ। চাঁদপুরে জলাবদ্ধতায় প্রায় 19,000 হেক্টর জমি অনাবাদি, কমেছে ফসল উৎপাদন, বছরে ক্ষতি 250 কোটি টাকারও বেশি। প্রক্রিয়াজাত আমে চাঁপাইনবাবগঞ্জে তৈরি হচ্ছে ড্রাই ম্যাঙ্গো, মূল্য সংযোজনে লাভবান চাষি, রয়েছে রপ্তানির সম্ভাবনা। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে চোখ রাখুন youtube.com/c/ekhon tv।